আসসালামু আলাইকুম। সরকারি মজুরি কলেজ শরীফপুর টাঙ্গাইল অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ শফিক ইসলাম, প্রভাষক সভাপতি বিভাগ। শুরুতে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি সরকারি মজুরি কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ স্যারকে। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতায় রয়েছেন আলিম স্যারকে। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন নিয়ে আলোচনা করব। কোষ রসায়ন কি? কোষ মধ্যস্থ বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে যেখানে আলোচনা করা হয় মূলত সেটাই কোষ রসায়ন। কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে যাদেরকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি হলো অজৈব উপাদান আর একটি জৈব উপাদান। কোষে অজৈব উপাদানের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। যেমন একটা কোষের প্রোটোপ্লাজমে 60 থেকে 90% থাকে অজৈব পানি, যা অজৈব উপাদান। জৈব উপাদানের পরিমাণ তুলনামূলকভাবে কম। কোষে যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ থাকে তার মধ্যে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন তথা আমিষ, লিপিড, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে 4টি জৈব রাসায়নিক উপাদান নিয়ে তোমাদের এই অধ্যায়ে আলোচনা করা হবে। 1 নম্বর হলো কার্বোহাইড্রেট, শর্করা। 2 নম্বর হলো প্রোটিন তথা আমিষ। 3 নম্বর হলো লিপিড এবং 4 এনজাইম তথা উৎসেচক। আজকে আমরা কার্বোহাইড্রেট তথা শর্করা নিয়ে আলোচনা করব। প্রথমে যাব আমরা কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে গঠিত জৈব রাসায়নিক পদার্থ, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে, তাকে কার্বোহাইড্রেট বলা হয়। তাহলে কার্বোহাইড্রেট কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে গঠিত জৈব রাসায়নিক পদার্থ, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে, তাকে কার্বোহাইড্রেট বলা হয়। সংজ্ঞা ক্লিয়ার? কার্বোহাইড্রেট মূলত দুটি শব্দ কার্বো এবং হাইড্রেট এর সমন্বয়ে গঠিত। কার্বো শব্দের অর্থ হলো কার্বন, হাইড্রেট শব্দের অর্থ হলো পানি, তথা কার্বোহাইড্রেট কার্বন এবং পানির সমন্বয়ে গঠিত। তাহলে কার্বন আমরা সি আর পানির H2, এই দুটাকে যদি যুক্ত করি তাহলে দাঁড়ায় CH2O, যাকে আমরা কি কার্বোহাইড্রেট বলতে পারি। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে খেয়াল করো, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:2 এরকম অনুপাত থাকে। তাহলে কার্বোহাইড্রেট কি আমরা জানলাম। আমরা খেয়াল করি সবচেয়ে পরিচিত একটি কার্বোহাইড্রেট, যার নাম তোমরা জানো, গ্লুকোজ। সংকেত কি? C6H12O6। তাহলে গ্লুকোজ এটার সংকেত আমরা খেয়াল করি। গ্লুকোজ C6H12O6 এটা একটা কার্বোহাইড্রেট, যার ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত 6:12:6, যা দাঁড়ায় 1:2:1। তাহলে এটাকে আমরা কি বললাম? কার্বোহাইড্রেট, যার অনুপাত 1:2:1। তাহলে গ্লুকোজ একটি কার্বোহাইড্রেট। ক্লিয়ার? তবে এমন কিছু কার্বোহাইড্রেট আছে যার ক্ষেত্রে এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত 1:2:1 হয় না। যেমন আমরা খেয়াল করি সুক্রোজ, তোমরা সংকেত জানো,
যাক কি বলা হয় মূলত চিনি। আমরা যদি বলি সুক্রোজ, এর সংকেত কি C12H22O11। এটি কিন্তু একটি কার্বোহাইড্রেট। এই ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত 12:22:11। এক্ষেত্রে কিন্তু 1:2:1 এই অনুপাত মেনটেন করে না, যার কারণে অনুপাত মেনটেন না করলে এটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো। সে কারণে বললাম সকল কার্বোহাইড্রেটের মধ্যে 1:2:1 অনুপাত নাও থাকতে পারে। তবে এটুকু খেয়াল রাখতে পারো হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 2:1 সর্বদাই থাকবে। যেমন এই ক্ষেত্রে 22:11, তাহলে হাইড্রোজেন অক্সিজেন কত 22:11 2:1। গ্লুকোজের ক্ষেত্রেও হাইড্রোজেন অনুপাত 2:1 ছিল। তাহলে আমরা কার্বোহাইড্রেট বললাম কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যৌগ পদার্থ যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2 অনুপাত থাকে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। বাট যে যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাত নাও থাকে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারি, যেমন সুক্রোজ। তবে হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত 2:1 থাকবেই। ক্লিয়ার? আমরা এখন যাব কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও অন্য কিছু যৌগ বা পদার্থের সমন্বয়ে কার্বোহাইড্রেট হতে পারে। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও সালফার, নাইট্রোজেন, ফসফরাস এর সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত হতে পারে। পাশে বোর্ডে খেয়াল করো দুইটি রাসায়নিক সংকেত দেওয়া আছে। একটি হলো গ্লিসারলডেহাইড, যা সবচেয়ে সরল কার্বোহাইড্রেট, যার কার্বন সংখ্যা সর্বনিম্ন কয়টি 3টি। তাহলে এটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। ক্লিয়ার? আরেকটি যৌগ আছে ডাইহাইড্রোক্সি ফসফেট, এটাও কার্বন, হাইড্রোজেন দ্বারা গঠিত। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত এগুলো হলো কার্বোহাইড্রেট, যা আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ বলেছি। কিন্তু এছাড়া সালফার, নাইট্রোজেন, ফসফরাস যুক্ত হয়ে কার্বোহাইড্রেট হতে পারে। যেমন আমরা যদি রাসায়নিক সংকেতটা খেয়াল করি, গ্লিসারলডেহাইড 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড ব্লক, 2 নম্বর কার্বন যা আছে লিখলাম, 3 নম্বর কার্বনে আমরা কি করলাম, এই হাইড্রোজেন এর পরিবর্তে এখানে আমরা ফসফরাস দিলাম। তাহলে এই যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও কি আছে, ফসফরাস যুক্ত আছে। তাহলে একেও আমরা কি বলবো, কার্বোহাইড্রেট বলবো। তাহলে এই যৌগটাও কার্বোহাইড্রেট। এটা ছিল গ্লিসারলডেহাইড, যা 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। এই যৌগটা কার্বোহাইড্রেট, যার নাম হয়ে গেল কি গ্লিসারলডেহাইড, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তার মানে এই যৌগের 3 নম্বর কার্বনে একটি ফসফেট আছে, এজন্য এই যৌগটির নাম হয়ে গেল গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও আরো কিছু পদার্থ যুক্ত হয়ে কার্বোহাইড্রেট গঠিত হতে পারে আমরা জানলাম। তাহলে কার্বোহাইড্রেট আমরা দুইটা সংজ্ঞা জানতে পারলাম। বর্তমানে আধুনিক ধারণা অনুসারে আমরা কার্বোহাইড্রেট সংজ্ঞা করব। বর্তমানে কার্বোহাইড্রেট বলতে যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ যার মধ্যে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন যৌগ উৎপন্ন হয়, তাদেরকে বলা হবে কি, কার্বোহাইড্রেট। তাহলে আধুনিক
বর্তমান ধারণা অনুসারে আমরা কার্বোহাইড্রেট সংজ্ঞা কি বললাম? যে সকল এলডিহাইড বা কিটোন জাতীয় যৌগ যার মধ্যে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে অথবা যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত এলডিহাইড তথা কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হয় তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। তাহলে এই সংজ্ঞা অনুসারে এই রাসায়নিক সংকেতটি খেয়াল করো। গ্লিসালডিহাইড এটি হলো ডাইহাইড্রোক্সিল নামক যৌগ, এর মধ্যে কার্বন আছে 3টি। যাই হোক, প্রথম যে যৌগ কার্বন তার মধ্যে আছে এলডিহাইড মূলক, এদিকে আছে হাইড্রোক্সিল মূলক, এক্ষেত্রে আছে হাইড্রোক্সিল মূলক। তাহলে এলডিহাইড মূলক একাধিক হাইড্রোক্সিল মূলক এর সাথে যুক্ত আছে। আবার এক্ষেত্রে এই যৌগটি ডাইহাইড্রোসিটোন যার কার্বন সংখ্যা 3টি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3 নাম্বার কার্বনে রয়েছে কি কিটু মূলক। এটা হলো কিটু মূলক, এটা হলো তোমার কি এলডি হাইড মূলক। তোমরা কিটু মূলক এবং এলডিহাইড মূলক বুঝো কি? এলডিহাইড মূলক মানে এরকম, এই মূলকটাকে বলা হয় এলডিহাইড মূলক, আর এটা হলো কিটু মূলক। তাহলে এলডিহাইড কিটু মূলক কতগুলো হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত থাকে তাদেরকে কার্বোহাইড্রেট বলা হবে। এটা যদি এলডিহাইড বলি হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক, তাহলে একাধিক হাইড্রোক্সিল মূলক আছে, একে আমরা কিটু মূলক ধরলাম, এর সাথে হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক, একাধিক হাইড্রোক্সিল মূলক আছে। তাহলে এই যৌগ এবং এই যৌগ দুটিকে আমরা কার্বোহাইড্রেট বলবো। তাহলে কার্বোহাইড্রেট সংজ্ঞা অনুসারে আমরা কি বললাম? যে সকল এলডিহাইড তথা কিটোন জাতীয় যৌগ যার মধ্যে কতগুলো হাইড্রোক্সিল মূলক থাকে অথবা যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে কতগুলো হাইড্রোক্সিল মূলক যুক্ত এলডিহাইড বা কিটোন যৌগ পাওয়া যায় তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। তাহলে আধুনিক তথা বর্তমান সংজ্ঞা তোমাদের ক্লিয়ার? বর্তমান ধারণা অনুসারে কার্বোহাইড্রেট আমরা এটা বলতে পারি পলিহাইড্রক্সি এলডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন এবং এদের ডেরিভেটিভস বা এদের থেকে উদ্ভূত যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়। তার মানে পলিহাইড্রক্সি এলডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন এবং এদের থেকে উদ্ভূত জৈব রাসায়নিক পদার্থকে কার্বোহাইড্রেট বলা হয়। এই যৌগটা খেয়াল করো, এলডিহাইড এর মধ্যে হাইড্রোক্সিল মূলক আছে, হাইড্রোক্সিল মূলক আছে, এটা কিটো হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক আছে। একের মধ্যে হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, তখন তাকে বলা হবে পলিহাইড্রক্সি। তাহলে পলিহাইড্রক্সি এলডিহাইড মূলক অথবা পলিহাইড্রক্সি কিটোন মূলক যুক্ত যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়, অথবা এই সমস্ত যৌগ থেকে উৎপন্ন ডেরিভেটিভ যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়ে থাকে। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা আমাদের ক্লিয়ার। আমরা কয়েকটি সংজ্ঞা দিলাম। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত জৈব রাসায়নিক পদার্থ যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাত থাকে তাকে বলা হয় কার্বোহাইড্রেট। তবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও সালফার, নাইট্রোজেন, ফসফরাস অন্য যৌগ থাকে যুক্ত, এরকম যৌগকে কার্বোহাইড্রেট বলা যায়। তবে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকবে সব ক্ষেত্রে তাও নয়, এরকম যৌগকে কার্বোহাইড্রেট বলা যায়। বর্তমান ধারণা অনুসারে যে সকল এলডিহাইড বা কিটোন জাতীয় যৌগ যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ পাওয়া যায় অথবা কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত যৌগ যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে এলডিহাইড কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হয় তাদেরকে বলা হবে কার্বোহাইড্রেট। অথবা পলিহাইড্রক্সি এলডিহাইড তথা পলিহাইড্রক্সি কিটোন এবং এদের থেকে উদ্ভূত যৌগ বা ডেরিভেটিভস উদ্ভূত যৌগকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের সংজ্ঞা তোমাদের ক্লিয়ার? সবাই কার্বোহাইড্রেট সংজ্ঞা বুঝতে পারছো? কমপ্লিট। আমরা এখন যাব কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। কার্বোহাইড্রেট এর
শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জীবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ, যা জীবদের শক্তির প্রধান উৎস। শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? কার্বোহাইড্রেট। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে তা কি? কার্বোহাইড্রেট তথা গ্লুকোজ, শক্তির মেইন উৎস। কার্বোহাইড্রেটকে আমরা সাধারণত 3টি পয়েন্টের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করব। ক, স্বাদের ভিত্তিতে। খ, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। এবং গ, বিজারণ ক্ষমতা ভিত্তিতে। তাহলে আমরা কার্বোহাইড্রেটকে কয়টি পয়েন্টের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করলাম? 3টি। স্বাদের ভিত্তিতে, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে এবং বিজারণ ক্ষমতা ভিত্তিতে। ক্লিয়ার? প্রথমে যাই আমরা স্বাদের ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সুগার, আর একটি হলো নন সুগার। যে সকল কার্বোহাইড্রেট মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবীভূত হয়, দ্রবণীয়, তারা হলো সুগার। সুগার তাদেরকে বলবো যারা স্বাদে মিষ্টি, দানাদার হবে এবং দ্রবণীয়, তাদেরকে বলা হবে সুগার। সুগার মূলত গ্লুকোজ, সুক্রোজ এই জাতীয় কার্বোহাইড্রেট গুলা সুগার। ক্লিয়ার সবার? নন সুগার যে সকল কার্বোহাইড্রেট সাধারণত মিষ্ট নয়, অদানাদার, দানাদার নয়, অদ্রবণীয়, তাদেরকে বলা হচ্ছে নন সুগার। তাহলে নন সুগার কাদেরকে বলবো? এরা হলো মিষ্টি হবে না, এরা অদানাদার, অদ্রবণীয়, তাদেরকে নন সুগার। যেমন সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন এই জাতীয় পলিস্যাকারাইড গুলা হলো নন সুগার। তাহলে নন সুগার এবং সুগার কমপ্লিট সবার। তাহলে স্বাদের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস কমপ্লিট করলাম। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। সুগার, নন সুগার কমপ্লিট। 2 নম্বর পয়েন্ট, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা 4টি ভাগে ভাগ করব। কয়টি? 4টি। কোন কোন বইতে 3টিও দেওয়া আছে। যাই হোক, তোমরা 3টা বা 4টা যেটাই পড়ো সমস্যা নেই, আমরা 4টি ভাগে ভাগ করব। 1 নাম্বার হলো মনো স্যাকারাইড। 2 নাম্বার হলো ডাই স্যাকারাইড। 3 নাম্বার হলো ওলিগোস্যাকারাইড। ওলিগোস্যাকারাইড। 4 নাম্বার হলো পলিস্যাকারাইড। তাহলে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি? 4টি। মনোস্যাকারাইড,
ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তাহলে আমরা 4 ধরনের ভাগ করলাম। প্রথমে যে আমরা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যাবে না তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। মনো শব্দের অর্থ হলো এক, আর স্যাকারন শব্দের অর্থ হলো চিনি তথা শর্করা। তাহলে মনোস্যাকারাইড এর অর্থ দ্বারা হলো এক, শর্করা। তাহলে মনোস্যাকারাইডের সঙ্গে আমরা কি বললাম? যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যাবে না তাদেরকে বলা হচ্ছে মনোস্যাকারাইড তথা এক শর্করা। মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকবে সর্বনিম্ন 3টি, সর্বোচ্চ 10টি। তাহলে 3 থেকে 10টি কার্বন যুক্ত যে সমস্ত কার্বোহাইড্রেট তাদেরকে আমরা বলবো মনোস্যাকারাইড। ক্লিয়ার? অনেকে মনে করে 3 থেকে 10টি শর্করা নিয়ে গঠিত হয় মনোস্যাকারাইড, তা না। তোমাদের খেয়াল রাখতে হবে 3 হতে 10টি মনোস্যাকারাইড কার্বন নিয়ে গঠিত যৌগকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। কয়টি? 3 থেকে 10টি কার্বন যুক্ত যে সকল কার্বোহাইড্রেট তাদেরকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইডের কথা আমাদের কমপ্লিট। মনোস্যাকারাইড এই জাতীয় কার্বোহাইড্রেটকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে মনোস্যাকারাইডের শ্রেণীবিন্যাস আমরা দেখব। প্রথমে যাব ট্রাইওস, 2 নাম্বার হলো টেট্রুস, পেন্টুস, 4 নাম্বার হেক্সুস, 5 নাম্বার হেপ্টুস। এরকম ভাবে মনোস্যাকারাইডকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে ট্রাইওস কি? 3 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড তাদেরকে বলা হচ্ছে ট্রাইওস। ট্রাইওস মানে এর মধ্যে কার্বন সংখ্যা কত থাকবে? কথা 3টি। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হচ্ছে ট্রাইওস। ক্লিয়ার? আমরা এই ক্ষেত্রে বোর্ডে দেওয়া আছে এই কার্বোহাইড্রেটটি একটি 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, যাকে আমরা ট্রাইওস বলবো। তাহলে সর্বনিম্ন ক্ষুদ্র কার্বোহাইড্রেট হলো ট্রাইওস, যার কার্বন সংখ্যা 3টি। যৌগটির নাম গ্লিসারলডিহাইড, কার্বন 3টি। এটি হলো একটি ট্রাইওস সুগার। পাশে আরেকটি কার্বোহাইড্রেট দেওয়া আছে যার নাম ডাইহাইড্রোক্সিস্টুন, যা 3 কার্বন বিশিষ্ট যৌগ। এটিও একটি ট্রাইওস ধরনের মনোস্যাকারাইড। ক্লিয়ার? তাহলে আমরা 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রাইওস বললাম। কমপ্লিট। গ্লিসারলডিহাইড একটি ট্রাইওস 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। ডাইহাইড্রোক্সিস্টুন এটিও একটি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, ট্রাইওসের উদাহরণ। কমপ্লিট। 3 এর নিচে কার্বন হলে তাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না। যেমন তোমরা খেয়াল করো C2H5OH, এই যৌগটা কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। একে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো না, কারণ এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের ওই 1:2:1 অনুপাত মানে না। তার মানে 3 এর নিচে কার্বন হলে তাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না, সোজা কথা। এটা হলো ইথানল, ইথাইল অ্যালকোহল, এটা কার্বোহাইড্রেট না। ক্লিয়ার? 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট কে আমরা ট্রাইওস বললাম। গ্লিসারলডিহাইড 3টা কার্বন, ডাইহাইড্রোক্সিস্টুন এটি 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। তবে এটা 1 নাম্বার, 2 নম্বর, 3 নাম্বার কার্বন।
এর 1 নম্বর কার্বনে কি মূলক আছে? এটা কি মূলক বলতো? অ্যালডিহাইড মূলক, আমরা পূর্বে বলেছি। আর এই যৌগের এই 2 নম্বর কার্বনে এই মূলকটার নাম কি? কিটো মূলক। কি মূলক? কিটো মূলক। তাহলে গ্লিসারোলডাইডের 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক থাকার কারণে এটা একটা অ্যালডোজ সুগার। এটা কোন ধরনের সুগার? অ্যালডোজ সুগার। ডাইহাইড্রোক্সিটোন এটি 3 কার্বন যৌগ, কার্বোহাইড্রেট টাইওস, এটি কোন ধরনের সুগার? কিটোজ সুগার। কারণ এর মধ্যে কি 2 নম্বর কার্বন যেটা সেটা কিটো মূলক গঠন করছে। তার মানে এক্ষেত্রে কিটো মূলক থাকার কারণে এটা হয়ে গেছে কি কিটোজ সুগার। এমসিকিউতে আসে গ্লিসারোলাইড কোন ধরনের সুগার? ডাইহাইড্রোক্সিটোন কোন ধরনের সুগার? অ্যালডোজ না কিটোজ? তাহলে এটা হলো অ্যালডোজ, এটা কিটোজ। অ্যালডিহাইড মূলক এখানে আছে, কিটো মূলক এক্ষেত্রে রয়েছে। এইটুকু তোমাদের ক্লিয়ার। আমরা 3 নম্বর পয়েন্ট পড়বো, বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস, সেটা পরবর্তী আলোচনা করব। তার পূর্বে এখানে একটু বলে যাই, যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলক মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় কি? রিডিউসিং সুগার, বিজারণ ক্ষমতা যুক্ত চিনি। আর যে সমস্ত সুগার তথা কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড কিটোন মূলকের কোনো অস্তিত্ব থাকে না তাদেরকে বলা হয় কি? নন রিডিউসিং সুগার। আসলে রিডিউসিং সুগার বলতে আমরা তাদেরকে বোঝাবো যাদের মধ্যে অ্যালডিহাইড কিটোন মূলক মুক্ত অবস্থায় থাকে। সকল মনোস্যাকারাইড এরা সকলেই রিডিউসিং সুগার, তার মানে বিজারণ ক্ষমতা যুক্ত চিনি। আর যখন অ্যালডিহাইড কিটোন মূলকের কোনো অস্তিত্ব থাকে না তখন তাদেরকে বলা হবে নন রিডিউসিং সুগার, বিজারণ ক্ষমতাবিহীন চিনি। তাহলে মনোস্যাকারাইড গুলা কি ধরনের? বিজারণ ক্ষমতাযুক্ত চিনি, সুগার তথা কার্বোহাইড্রেট। কারণ এরা হলো রিডিউসিং সুগার, কারণ মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড মূলক কিটো মূলক মুক্ত অবস্থায় থাকে। এটা তোমাদের জানা থাকা দরকার। ক্লিয়ার সবার? তাহলে টাইওস আমাদের কমপ্লিট হলো, সবাই ক্লিয়ার? এখন আমরা যাবো টেট্রোস। আসলে এটা একটা টাইওস গ্লিসারাইড, 3 কার্বনযুক্ত মনোস্যাকারাইড। এই জায়গা থেকে আমরা টেট্রোস লেখা শিখবো। কার্বন কটা? 4টা। টেট্রোস মানে 4 কার্বন বিশিষ্ট যে সকল মনোস্যাকারাইড তাদেরকে আমরা বলবো টেট্রোস। টেট্রোসের উদাহরণ হিসেবে যাবো না ইরাইথোস, যা 4 কার্বনযুক্ত মনোস্যাকারাইড। কার্বন 1 2 3 4, কয়টা কার্বন? 4টা। 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড OH OH CH2 OH H H, তাহলে এটা 4 কার্বন যৌগ হলো। জাস্ট এটাকে আমরা কার্বন একটা বাড়িয়ে এদিকে লিখে দিছি, এই যৌগের নাম হয়ে গেল কি? ইরিথোস, যার কার্বন সংখ্যা 1 2 3 4। এটা হলো টেট্রোস এর উদাহরণ। কমপ্লিট। 4 কার্বনযুক্ত মনোস্যাকারাইডকে টেট্রোস বলা হচ্ছে। ইরাইথোস একটি 4 কার্বনযুক্ত মনোস্যাকারাইড যার কার্বন সংখ্যা 4টি। কমপ্লিট হয়ে গেল। ইরাইথোস কমপ্লিট। এরপর আমরা যাব পেন্টোস। পেন্টোস মানে কি? 5 কার্বনযুক্ত মনোস্যাকারাইডকে বলা হচ্ছে পেন্টোস। কয় কার্বনযুক্ত? 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড যারা, তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হচ্ছে পেন্টোস। পেন্টোস তোমরা উদাহরণ জানো, রাইবোস, ডিঅক্সিরাইবোস, জাইলুলোজ, রাইবোলোজ, এরা সকলেই পেন্টোস সুগার। প্রথম অধ্যায়ে তোমরা পড়েছ ডিএনএ আরএনএ গঠন করতে যে, কারণ ডিএনএ আরএনএ গঠন হতে গেলে পেন্টোস সুগার লাগে, রাইবোস, ডিঅক্সিরাইবোস এগুলো। তাহলে আমরা পেন্টোস সুগার সম্পর্কে এখন জানবো। একটু আগে লিখছিলাম ইরাইথোস, যার কার্বন সংখ্যা ছিল কত? 4। এখন সেটা কার্বন আমরা একটা বাড়াই দিব, 1 2 3 4 5। কার্বন কটা?
একটা, দুইটা, তিনটা, চারটা এবং 5। ক্লিয়ার। 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলক থাকলো OH, 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 CH2OH, H, H, H। এই যৌগটা হলো পেন্টোজ সুগার, 5 কার্বন যৌগ, 1 2 3 4 5। ক্লিয়ার। এটার নাম হলো রাইবোজ। এই যৌগের নাম কি? রাইবোজ। তাহলে রাইবোজের সংকেত তোমরা বুঝতে পারলা কিনা? 5 কার্বন যৌগ যা হলো পেন্টোজ, এবং এটা হলো রাইবোজ, যার কার্বন কটা? 1 2 3 4 5। ক্লিয়ার। পেন্টোজ সুগার, রাইবোজ জানলা। রাইবোজ মূলত আরএনএ এর গাঠনিক উপাদান, মানে আরএনএ অপরের যে উপাদান হলো রাইবোজ। আরএনএ গঠিত হতে গেলে কি রাইবোজ লাগে। ক্লিয়ার। এখন আমরা যাব মূলত এই পেন্টোজ সুগার আরো প্রকারভেদ আছে কি? ডিঅক্সিরাইবোজ। তাহলে এই ক্ষেত্রে আমরা এই রাইবোজ থেকে ডিঅক্সিরাইবোজ লেখাটি শিখবো। রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য তোমরা পড়ে আসছো। এই রাইবোজ থেকে আমরা ডিঅক্সিরাইবোজ দেখবো। 1 2 3 4 5, কার্বন 5টা। ক্লিয়ার। 1 নাম্বার কার্বনে যা আছে ওটাই লিখলাম। 2 নাম্বার কার্বনে খেয়াল করো তোমরা, রাইবোজের 2 নাম্বার কার্বনে OH আছে, কিন্তু ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে OH এর পরিবর্তে শুধু H থাকবে। তার মানে একটা অক্সিজেনের অভাব বা কম আছে, আর বাকি সব সেম। তাহলে আমরা কার সংকেত দেখলাম? ডি অক্সি রাইবোজ। এটা হলো রাইবোজ, এটা হলো ডিঅক্সিরাইবোজ। 5 কার্বন যৌগ পেন্টোজ সুগার, এটা 5 কার্বন যৌগ পেন্টোজ সুগার। রাইবোজের কার্বন 5টি, 2 নাম্বার কার্বনে OH আছে। এক্ষেত্রে ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে কি OH এর পরিবর্তে শুধু H আছে। এই হলো পার্থক্য, বাকি সম্পূর্ণ একই। তাহলে রাইবোজ ডিঅক্সিরাইবোজ সম্পর্কে বুঝতে পারলা, দুটি রাসায়নিক সংকেত পাওয়া যাবে। তাহলে এখন আমরা যাব রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে কি পার্থক্য। এটা তোমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাইবোজ আরএনএ এর অপরিহার্য অংশ, কারণ আরএনএ গঠিত হতে গেলে রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা রাইবোজ লাগে, পেন্টোজ সুগার। ডিঅক্সিরাইবোজ ডিএনএ এর অপরিহার্য অংশ। 1 2 নম্বর যাও, রাইবোজ এর মধ্যে 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক থাকে। ডিঅক্সিরাইবোজের 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক না থেকে শুধু H থাকে। ক্লিয়ার। রাইবোজের মধ্যে অক্সিজেন থাকে 5টি, ডিঅক্সিরাইবোজের মধ্যে অক্সিজেন থাকে কয়টি? তোমার 4টি, কারণ একটা অক্সিজেন এখানে কম আছে। রাইবোজ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফিউফারিক তথা ফারফিউরাল অ্যাসিড সৃষ্টি করে, আর ডিঅক্সিরাইবোজ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেবুলিনিক অ্যাসিড তৈরি করে। তাহলে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্য ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা পেন্টোজ সুগার কমপ্লিট, এটুকু তোমাদের সবার কমপ্লিট। এখন আমরা যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মনোস্যাকারাইড, যার নাম হেক্সোজ। হেক্সোজ কয় কার্বন যৌগ? মনোস্যাকারাইড 6 কার্বন। হেক্সোজের উদাহরণ হিসেবে গ্লুকোজ, ফ্রুক্টোজ। তোমরা নাম জানো। উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে প্রথম গ্লুকোজ, যেটা উদ্ভিদ তার দেহে শক্তি উৎপন্ন করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমরা পড়েছো গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয়। যাই হোক, সেই গ্লুকোজ একটি কি সুগার? হেক্সোজ সুগার, যার রাসায়নিক সংকেত C6H12O6। এটা এখন এই গ্লুকোজ সম্পর্কে আমরা কি
জানবো। তাহলে এটা হলো কি গ্লুকোজ। পাশে আমরা রাইবোজ 5 ইউনিট শর্করা সংকেত দিয়েছি। এটার সাথে কার্বন সংখ্যা একটা বাড়াইয়া আমরা হেক্সুস তথা গ্লুকোজ তথা ফ্রুক্টোজ এই সংকেত লিখতে চেষ্টা করব। প্রথমে যাই গ্লুকোজ, একটি হেক্সুস সুগার, কার্বন 1 2 3 4 5 6। ক্লিয়ার? কার্বন কাটিয়ে দিলাম, 1 নাম্বার 2 নম্বর 3 4 5 এবং 6। কমপ্লিট। 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলক আমরা দিলাম, 2 নাম্বার কার্বনে ওএইচ। গ্লুকোজের ক্ষেত্রে খেয়াল করতে হবে 3 নাম্বার কার্বনে এইচটা এই পাশে থাকে, ওএইচটা এই পাশে দিতে হবে, এদিকে এইচ। 4 নাম্বার কার্বনে ওএইচ, 5 নম্বরে ওএইচ, 6 নম্বরে আমরা এরকম লিখলাম, এদিকে এইচ লিখলাম। তাহলে এটা যৌগটা কয় কার্বন মিশ্র হলো? যৌগটি হয়ে গেল আমাদের 6 কার্বন মিশ্র যৌগ। যা এটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো 6 নম্বর কার্বন। এদিকে আমরা হাইড্রোজেন অক্সিজেন দিয়ে সকল কার্বন গুলা বন্ড ফিল আপ করেছি। তাহলে এই যৌগটার নাম হয়ে গেল কি? গ্লুকোজ। এটার নাম হয়ে গেল কি? গ্লুকোজ। যা গ্লুকোজের কি সংকেত? গাঠনিক সংকেত। এই গ্লুকোজ আমরা লিখলাম। গ্লুকোজ এখানে আবার আমরা যদি ডি লিখি তাহলে গেল এটা ডি গ্লুকোজ। উদ্ভিদের দেহে শর্করা যে পাওয়া যায়, যে গ্লুকোজ পাওয়া যায় তাদের আগে ডি লিখতে হয়, কারণ উদ্ভিদের দেহে প্রাপ্ত শর্করার পূর্বে ডি লিখতে হয়। আরেকটু খেয়াল করো, এটা আমরা ডি গ্লুকোজ বললাম। কি গ্লুকোজ বললাম? ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ বলার উদ্দেশ্য 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকটা ডান দিকে আছে, এই জন্য এটা আমরা ডি লিখব। এটা আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক ডান আবর্ত, ডান দিকে, ঘড়ি কাটার দিকে, এই জন্য এটাকে ডি গ্লুকোজ লেখা হয়েছে। আমরা যদি খেয়াল করি 1 কার্বন 2 3 4 5 এবং 6, এই গ্লুকোজটাকে আমরা এইভাবে দেখলাম। এটা গ্লুকোজ 1 নাম্বার কার্বন 2 3 4 5 এবং 6। এই 6 নাম্বার কার্বনের ক্ষেত্রে 5 নাম্বার কার্বনের ক্ষেত্রে সরি খেয়াল করো, এই ক্ষেত্রে আছে ওএইচ মূলকটা হাতের ডান দিকে, এই ক্ষেত্রে এইচটা আছে হাতের ডান দিকে, ওএইচটা আছে হাতের বাম দিকে। এর নাম হবে এল গ্লুকোজ। তাহলে এল গ্লুকোজ হলো বাম আবর্ত। এরা আলোক সক্রিয়, এদের ঘূর্ণনের দিক হলো বাম আবর্ত, বাম দিকে। এই জন্য এদের 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা থাকে বামে, এই জন্য এটার নাম এল গ্লুকোজ। আর এক্ষেত্রে 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা ডান দিকে, যাকে ডান আবর্ত বলা হয়, এর পূর্বে ডি লিখতে হয়। তাহলে ডি এবং এল গ্লুকোজ কিভাবে হলো বুঝতে পারলা কিনা? আমি আরেকবার বলতেছি, এটা ডি গ্লুকোজ, এর 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটি হাতের বাম দিকে, ডান দিকে, এটা হলো ডান আবর্ত ডি। আর এটা হলো আমাদের গ্লুকোজ, কিন্তু এল গ্লুকোজ, এর 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা হাতের বাম দিকে, এটা বাম আবর্ত ঘূর্ণন, এই জন্য এর পূর্বে এল লিখছি। তাছাড়া আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবা, উদ্ভিদের দেহে যে শর্করা পাওয়া যায় তাদের পূর্বে ডি লিখতে হয়, আর প্রাণীর দেহে যে শর্করা পাওয়া যায় তাদের পূর্বে এল লিখতে হয়। তাহলে এটা উদ্ভিদের দেহে প্রাপ্ত গ্লুকোজ ডি গ্লুকোজ, এল গ্লুকোজ হলো প্রাণীর দেহে প্রাপ্ত গ্লুকোজ।
আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত তোমাদের কমপ্লিট। এটুকু হয়ে গেল হেক্স উচ্চকার। আমরা আরেকটি হেক্স উচ্চকার তোমাদের জানাবো বা পড়বো, সেটা হলো কি ফ্রুক্টোজ। তোমরা জানো গ্লুকোজ একটি হেক্স উচ্চকার, ফ্রুক্টোজ এটিও একটি হেক্স উচ্চকার, যার আণবিক সংকেত C6H12O6। কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত কিন্তু একই। বুঝতে পারলা কিনা? তাহলে এটা ছিল গ্লুকোজ, এটা গ্লুকোজ, কিন্তু আমরা এখন ফ্রুক্টোজ সম্পর্কে জানবো। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। সেজন্য দুইটা যৌগের ধর্ম বৈশিষ্ট্য ভিন্ন থাকে। পাকা ফল মধুতে গ্লুকোজ থাকে, আঙ্গুরে বেশি পরিমাণে গ্লুকোজ থাকে, 12 থেকে 30 ভাগ। এই জন্য আঙ্গুরকে গ্রেপ সুগার বলা হয় থাকে, গ্লুকোজের পরিমাণ বেশি থাকার কারণে। যাই হোক, আমরা দেখেন ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এর আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। যার কারণে যৌগ দুটি ভিন্ন, ধর্ম বৈশিষ্ট্য নাম ভিন্ন, সেটা আমরা দেখব। ফ্রুক্টোজ 1, 2, 3, 4, 5 এবং 6 কার্বনের যৌগ, এটা আমরা জানি। 1 নাম্বার, 2, 3, 4, 5 এবং 6। এর 1 নাম্বার কার্বনে গ্লুকোজে যা আছে তাই লিখলাম, কিন্তু 2 নাম্বার কার্বনে আমরা কীটমূলক দিলাম। দেওয়ার পরে 2 নাম্বার কার্বনের দেখো এইচ এইচ, 2টি এইচ এই 1 নাম্বার কার্বনে চলে যাওয়ার কারণে এটা হয়ে গেল এরকম রূপ। তাহলে খেয়াল করছো, CHO ছিল, এখানে COHO দিয়েছিলাম, 2 নাম্বার কার্বনে এখানে আছে OH, এদিকে আছে H, কিন্তু 2 নম্বর কার্বনে ফ্রুক্টোজের মধ্যে থাকে কীটমূলক। কারণ এখানকার 2টা H, একটা H উপরে চলে যায়, তাহলে এক্ষেত্রে H দুইটা চলে গেল এখানে। তাহলে এই 2টা H কোথা থেকে আসলো? 2 নম্বর কার্বন থেকে আসলো। ক্লিয়ার কিনা? তাহলে 2 নম্বর কার্বনে কোনো H নেই। এরপর খেয়াল করো, এটা হলো H, OH, OH, H, OH এবং H। তাহলে এই যৌগটা হয়ে গেল কি? ফ্রুক্টোজ। কি যৌগ হয়ে গেল? ফ্রুক্টোজ। এটা হলো ডি ফ্রুক্টোজ। প্রথমে যাবো আমরা কেন ফ্রুক্টোজ ছিল গ্লুকোজ, একে কনভার্ট করলাম ফ্রুক্টোজে। ধরো কিভাবে? এর 2 নাম্বার কার্বনে মধ্যে আছে কীটমূলক, আর এটা 1 নাম্বার কার্বনে আছে অ্যালডিহাইড মূলক। তাহলে 2 নাম্বার কার্বনে কিটু হওয়ার কারণে 2 নাম্বার কার্বন থেকে 2টা হাইড্রোজেন 1 নাম্বার কার্বনে চলে যায়, যার কারণে 2 নাম্বার কার্বনটি কিটু মূলকে পরিণত হয়। এজন্য ফ্রুক্টোজ হলো একটা কিটোজ সুগার, তার মানে কিটু মূলযুক্ত মনোস্যাকারাইড। ক্লিয়ার? তাহলে আমরা ফ্রুক্টোজের সংকেত শিখলাম C6H12O6, যার গাঠনিক সংকেত আমরা লিখলাম। লেখার পর আমরা খেয়াল করলাম 2 নাম্বার কার্বনে কি আছে? কীটমূলক আছে, যার কারণে এটা কিটো সুগার। 2 নাম্বার কার্বনের H দুইটি 1 নাম্বার কার্বনে চলে গেছে, এজন্য 2 নাম্বার কার্বন হাইড্রোজেন শূন্য, কীটমূলকে পরিণত হয়ে গেল। ক্লিয়ার? এটা হলো ডি ফ্রুক্টোজ। ডি ফ্রুক্টোজ বলার উদ্দেশ্য হলো 5 নাম্বার কার্বনে সেম আগের মতোই কথা, 5 নাম্বার কার্বন OH-টা যখন ডান দিকে থাকে, ডান আবর্ত, তখন তার পূর্বে ডি লিখতে হয়, ডি ফ্রুক্টোজ। যখন আমরা 5 নাম্বার কার্বনের এই OH-টা এই পাশে দিতাম, তখন হয়ে যেত কি? এল ফ্রুক্টোজ। তাহলে আমরা গ্লুকোজ, ডি গ্লুকোজ কেন লিখেছি বুঝতে পারছো? 5 নাম্বার কার্বন OH ডান দিকে, ডান আবর্ত। ডি ফ্রুক্টোজ 5 নাম্বার কার্বন OH ডান দিকে, ডান আবর্ত, ডি ফ্রুক্টোজ।
5 নাম্বার কার্বনের ওয়েট যখন বাম দিকে দিব, বাম আবর্ত হবে, তখন তা হয়ে যাবে এল। তাহলে ফ্রুক্টোজটা আমরা ডি ফ্রুক্টোজকে আমরা এখন কি করব, এল ফ্রুক্টোজ বানাবো। খেয়াল করো, এক্ষেত্রে আমরা এইচ এদিকে দিলাম, ওএইচ এদিকে দিলাম। তাহলে 5 নাম্বার কার্বনের ওএইচটা হাতের বাম দিকে আসলো, তখন এই যৌগটার নাম হয়ে গেল কি, এল ফ্রুক্টোজ। আরেকটি কথা বলেছিলাম, উদ্ভিদের দেহে যে শর্করা পাওয়া যায় তাদের পূর্বে ডি লিখতে হয়, প্রাণীর দেহে প্রাপ্ত শর্করার পূর্বে এল লিখতে হয়। দুইটা কারণে আমরা ডি এল নাম লিখতে পারি। তাহলে গ্লুকোজ একটি হেক্সোজ সুগার যার মধ্যে এলডিহাইড মূলক থাকে, এই জন্য এটি হলো এলডোজ সুগার। আবার ফ্রুক্টোজ একটি কি কিটোজ সুগার যার মধ্যে কি মূলক থাকে, কিটো মূলক থাকে। এই কিটো থাকার কারণে এটা হয়ে গেল কিটোজ সুগার, আর এটা হলো এলডি হাইট মূলক, যার কারণে এটা হয়ে গেল এলডোজ সুগার। ফ্রুক্টোজ হলো কিটোজ সুগার। তাহলে এলডোজ এবং কিটোজ সুগার কেন বুঝতে পারলা কিনা? এই দুটিও রিডিউসিং সুগার, কারণ আমরা বলেছিলাম এলডিহাইড কিটোর মূলক মুক্ত অবস্থায় থাকলে তারা রিডিউসিং সুগার। যেহেতু এর মধ্যে এলডিহাইড মূলক মুক্ত অবস্থায় আছে, এটা হলো রিডিউসিং, এটার মধ্যে কিটো মূলক মুক্ত অবস্থায় আছে, সেই কারণে ফ্রুক্টোজ ও রিডিউসিং সুগার। তাহলে সকল মনোস্যাকারাইড গুলাই রিডিউসিং সুগার, এটা তোমাদের জানা থাকতে হবে। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ কোন ধরনের সুগার এবং কেন? রিডিউসিং সুগার। কারণ এর মধ্যে এলডিহাইড কিটোন মূলক মুক্ত অবস্থায় থাকলে আমরা তাদেরকে বলি রিডিউসিং সুগার। যেহেতু এর মধ্যে এলডিহাইড মূলক আছে, এর মধ্যে কিটো মূলক আছে, সে কারণে এরা উভয়ই রিডিউসিং সুগার। কমপ্লিট কিনা? কমপ্লিট সবার। তাহলে আমরা হেক্সোজ 6 কার্বনিষ্ট মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের আজকে মনোস্যাকারাইডটা শেষ হলো। আগামী ক্লাসে আমরা ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড পড়াবো। তার পূর্বে মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার সম্পর্কে জানবো। কারণ রিং স্ট্রাকচার না পড়লে আমাদের ডাইস্যাকারাইড পড়ানো যাবে না। কারণ ডাইস্যাকারাইড পড়াতে গেলে আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার জানতে হবে। তাহলে আজকের মতো আমরা মনোস্যাকারাইড দিয়ে শেষ করলাম। সবাই ক্লাসটা বুঝতে পারছো? কমপ্লিট সবার। তাহলে আজকে আমরা যা পড়লাম একটু বলে দিচ্ছি। কার্বোহাইড্রেট সংজ্ঞাটি তোমরা পড়বা। 1, 2 নম্বর হলো কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস, স্বাদের উপর ভিত্তিতে সুগার, নন সুগার। তারপরে পড়লাম রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এর মধ্যে মনোস্যাকারাইডটি আলোচনা করলাম। মনোস্যাকারাইড টাইওস, ট্যাকটোজ, পেন্টোজ, হেক্সোজ দিয়ে শেষ করলাম। আজকের মতো ক্লাস শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো। অসংখ্য ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।